আপনারা শুনছেন হরাল গসিপ। আপনাদের সাথে আমি শম্পা মণ্ডল। শুরু করছি আজকের নতুন এপিসোড। এপিসোড নাম্বার 33। আপনারা শুনছেন আরব্য রজনী, সূচনা পর্ব 2। আরব্য রজনী আমাদের এক অতি পরিচিত গল্প, যা 1001 রাতের গল্প। এর আগের পর্বে আপনারা শুনেছেন বাদশাহ তার বেগমের দ্বারা প্রতারিত হয়ে মনের দুঃখে দুই ভাই মিলে দেশান্তরে গেলে সেখানে এক সুন্দরী নারীর কথায় প্রভাবিত হয়ে বাদশাহ ঠিক করে প্রতি রাতে একটি করে কুমারী কন্যাকে বিবাহ করবে আর পরের দিন সকালে তাকে হত্যা করবে। বাদশাহ তার উজিরকে এই কাজের জন্য দায়িত্ব দেয়। একদিন উজির সমস্ত রাজ্য ঘুরেও কুমারী মেয়েকে জোগাড় না করতে পেরে হতাশ হয়ে নিজের বাড়ি ফিরে যায়। উজিরের বড় মেয়ে তার বাবার চিন্তার কারণ জানতে চাইলে উজির তার মেয়েকে সমস্ত কথা খুলে বলে। তখন উজিরের মেয়ে বলে, আজ রাতেই আমার সঙ্গে বাদশার নিকা পরিয়ে দাও। আমার ভাগ্যে যা আছে তাই হবে, মৃত্যু না থাকলে কেউ আমাকে মারতেও পারবে না। তখন উজির নিজের বড় মেয়ের মাথায় দোয়া পড়ে দেয় আর তাকে একটি গল্প বলতে শুরু করে। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। যারা যারা আমার চ্যানেল হরাল গসিপকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন এবং হরাল গসিপ পরিবারের অংশ হন। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। এবার গল্পটি শুরু করা যাক। অনেক বছর আগের কথা। নদীর ধারে বাস করত এক ধনী চাষি। বিরাট বিরাট ফসলের ক্ষেতের মালিক ছিলেন তিনি। তাছাড়াও তার আরও ছিল ছাগল, মেষ, গাধা এবং একটি বলদ। তাছাড়াও অনেক রকম গবাদি পশু ছিল। একদিন বলদটা গোয়ালে ঢুকে দেখে ভুসি মাখানো জাবনা খেয়ে পেটটা ঢাই করে বিচালি পাতার গদির ওপর শুয়ে দিব্যি নাক ডাকছে গাধা। তেমন কোনো কাজ নেই গাধাটার। রোজ তার পিঠে চড়ে খামারের চারপাশে একবার করে চক্কর দিয়ে আসেন মালিক। তারপরেই গাধাটার ছুটি। এরপর সারা দিন রাত শুধু খাওয়া আর ঘুম। বলদটা ঘরে ঢুকতেই সাড়া পেয়ে ঘুমটা ভেঙে গেল গাধার। গাধাকে লক্ষ্য করে বলদ বলল, কি সুখেই না আছো তুমি ভাই, খাচ্ছ, দাচ্ছ আর ঘুমোচ্ছ। আর খাবার কি ভালো ভালো, এসব জিনিস আমাদের চোখে দেখারও ভাগ্য নেই। এমন সময় গোয়ালের পাশ দিয়ে যাচ্ছিল মালিক। বলদের কথা সে শুনতে পেল। পশু পাখির ভাষা সে বুঝত। এক জিনের কাছ থেকে শিখেছিল। এসব কথা কাউকে জানাতে বারণ করেছিল জিন। বলেছিল অন্য কাউকে বলার সাথে সাথেই তোর মৃত্যু হবে। যাই হোক, বলদের কথা কানে যেতেই বাইরের বেড়ার আড়াল থেকে শুনতে লাগলো সমস্ত কথা। বলদ বলল, আমার মতো খেতে খেতে হয় না ভাই। সারাদিন কাজ করে করে আমার কেমন হাড় চিরুনির মতো অবস্থা হয়েছে। আর তোমার যেন তেল চুইয়ে পড়ছে। তোমার তো সকালে একটাই কাজ, মালিককে পিঠে নিয়ে ক্ষেতের চারপাশে ঘোরা। আমার বেলায় পুরো উল্টো। সেই ভোরে আমার কাঁধে যে জোয়াল চাপে সাজের আগে তা নামেই না। বলদের কথা শুনে গাধার খুব দুঃখ হলো। বলল, তোমাকে একটি ফন্দি শিখিয়ে দিচ্ছি। তোমাকে কাল সকালে যখন চাকরটা নিয়ে যেতে আসবে, তুমি কিছুতেই যাবে না। খুব মারবে তোমাকে বেটা। তা মারুক, উঠবে না তুমি। জোর করে যদি তোমাকে নিয়ে যাই, কাঁধে কিছুতেই জোয়াল চাপাতে দেবে না। হয়তো জোর করেই চাপাবে, ব্যাস 2-1 পা এগিয়ে যাবে, তারপর মাটিতে ধপ করে পড়ে যাবে। ওরা তোমাকে আবার মারবে, কিন্তু তুমি কিছুতেই উঠবে না।
ওরা ভাববে তোমার অসুখ বিসুখ করেছে, তখন ওরা তোমাকে ছুটি দিয়ে দেবে। কান পেতে বলদ আর গাধার সমস্ত কথাই শুনল মালিক। পরের দিন সকালবেলায় গাধার কথা মতো কাজ করলো বলদ। অনেক মার খেলো, কিন্তু তাকে দিয়ে জোয়াল বওয়ানো গেল না। বলদের কাণ্ডকারখানা সবই দেখল মালিক। মনে মনে হাসলো আর চাকরকে বলল, বলদটার বোধহয় অসুখ করেছে, ওকে গোয়ালে রেখে গাধাটাকে নিয়ে আয় জোয়াল বওয়ানোর জন্য। গাধাটাকে এনে জোয়াল পরালো চাকর। সারা দিন টানা রোদে হাড় ভাঙা পরিশ্রম করালো গাধাকে দিয়ে। দিনের শেষে ক্লান্ত অবসন্ন দেহে গোয়ালে ফিরে এলো গাধা। বলদ দোয়া করল, আল্লাহ তোমার ভালো করবেন, তোমার বুদ্ধিতে আজ আমি সুখের মুখ দেখলাম। গাধা কিন্তু কোনো কথা বলল না, গম্ভীর হয়ে রইল। মনে মনে পস্তাচ্ছে নিজের বোকামির জন্য, তাকে এমন কষ্টের মুখে পড়তে হলো। পরের দিন সকালে এসে আবার গাধাটাকে ধরে নিয়ে গেল চাকর। কড়া রোদে সেই হাড় ভাঙা খাটুনি, অভ্যেস নেই, অসহ্য ব্যথা হয়ে গেল তার সারা শরীরে। জোয়ালের ঘষায় ঘাড়ে ছাল উঠে গেল। ক্ষোভে দুঃখে চোখ দিয়ে জল বেরিয়ে এলো গাধাটার। মনে মনে ফোন দিয়ে আটতে আটতে দিনের শেষে গোয়ালে ফিরল গাধা। গোয়ালে গিয়ে আগের দিনের মতোই কোনো কথা না বলে চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়ল। মুখ বাড়িয়ে বলদ ডাকল, আরে গাধা ভাই, এসেই যে শুয়ে পড়লে, এসো না একটু গল্প করি। দীর্ঘশ্বাস ফেলে গাধা বলল, গল্প আর কি করব, কাল থেকে তো আর তোমাকে পাবো না। যা শুনলাম আজ। বলদ বলল, কি কি শুনলে ভাই? আমাকে জবাই টবাই করে ফেলবে না তো? কি শুনেছ বলো না ভাই। বেচে দেবে তোমাকে কসাইয়ের কাছে, গাধা বলল। চাকরকে ডেকে বলছিল মালিক, বলদটা বোধহয় আর বেশি দিন বাঁচবে না, ও মরে গেলে অনেকগুলো টাকার লোকসান হবে, তার চেয়ে কসাইয়ের কাছে বেচে দিই। চাকরটাকে বোধহয় কসাইয়ের কাছে পাঠিয়েও দিয়েছে মালিক। কালকেই আসবে কসাই। খবরটা যে মুখ ফুটে কিভাবে বলবো তোমাকে সেটাই ভাবছিলাম। বলদ বলল, বলে যে কি উপকার করলে ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তাই বুঝতে পারছি না। কাল সকালে চাকরটা এলে আমি উঠে দাঁড়াবো, বোঝাবো অসুখ বিসুখ আর কিছুই নেই আমার, একদম ভালো হয়ে গেছি। আজও বাইরে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনছিল মালিক। সে তো হেসেই বাঁচে না, হাসতে হাসতে সে নিজের ঘরে ঢুকলো। স্বামীকে নিজে নিজে হাসতে দেখে এমন অবাক হলো তার বউ। জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? এমন একা একা হাসছো যে, পাগল টাগল হয়ে যাওনি তো? আরে না না, পাগল হব কি জন্য, একটা দারুণ মজার ব্যাপার ঘটেছে, শুনলে তুমিও হাসতে হাসতে মরেই যাবে। হঠাৎ করেই জিনের কথা মনে পড়ল চাষির। বউকে যদি এখন গরু আর গাধার কথা বলি, তখন বউ জানতে চাইবে আমি ওদের ভাষা বুঝলাম কিভাবে। এক কথা দু কথায় সবই বলতে হবে তখন বউকে। সাবধান হয়ে গেল স্বামী। কি কাণ্ড ঘটেছে বারবার জানতে চাইল তার বউ, কিন্তু স্বামীর সেই একই কথা, জানলে তুমি হাসতে হাসতে মরেই যাবে। এটা কোনো কথা হলো? বউ ভাবল তার স্বামী হয়তো তাকে নিয়ে হাসছে। এখন ভয় পেয়ে গিয়ে আর বলতে চায় না। কথাটা মনে হতেই রেগে উঠল তার বউ। ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গাইতে লাগলো সে। তুমি আমাকে দেখে হাসছো? তুমি আমাকে ঠাট্টা করছো? আজকাল আমাকে আর তোমার ভালো লাগে না, গলায় দড়ি দেব আমি। অনেক করে বোঝাতে লাগলো চাষি। বিশ্বাস করো বিবিজান, তোমাকে নিয়ে হাসাহাসি করিনি, অন্য কারণ আছে। তোমাকে সব বললে হাসতে হাসতে তুমি মরেই যাবে।
এই ভয়েই বলছি না। বুড়ো হয়ে গেছি আমরা, তোমাকে নিয়ে 120 বছর ঘর করছি। তুমি আমার চাচার মেয়ে, আমার ছেলে মেয়েদের মা, আমার আদরের বিবিজান। প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু কে কার কথা শোনে? চাষির বউয়ের সেই একই কথা। তাকে নিয়েই হাসছে তার স্বামী। শেষে হাল ছেড়ে চাষি বলল, না শুনেই যখন ছাড়বে না, তখন আর কি করব। এক কাজ করো, মৌলবীদের খবর দাও, পাড়া প্রতিবেশীদের ডাক দাও, তাদের সকলের সামনেই বলবো। তোমার কিছু হয়ে গেলে খুনের দায় পড়বে আমার ঘাড়ে। ছেলেমেয়েরা, পাড়া প্রতিবেশীরা, মৌলবীরা সকলেই বউটাকে অনেক করে বোঝালো, তোমার স্বামী এত বুড়ো হয়ে গেছে, এই বুড়ো বয়সে তোমাকে নিয়ে হাসাহাসি করবে কি করতে? তাছাড়া তুমি যদি সত্যি হাসতে হাসতে মরে যাও, এত বড় সংসারের এত মানুষজনকে দেখবে কে? তোমার স্বামী বুড়ো মানুষ, কত দিক আর সামলাবে? চাষির বউয়ের সেই এক কথা সব না শুনে সে ছাড়বেই না। কথা শুনে হাসতে হাসতে কেউ মারা যায় নাকি? সব মিথ্যে কথা। আসলে সে আমাকে নিয়ে হেসেছে। চাষি বেচারা লোক ডেকে আগে থেকেই বউয়ের জন্য কবর খোঁড়ালো। মনে তার ভারী দুঃখ, তার আদরের বউটা শেষকালে তাকে ছেড়ে চলে যাবে। বিশাল বড় একটা মোরগ ছিল মালিকের। মোরগটার ছিল 50টা মুরগি। মোরগের পরিবারে সবাই বেশ হাসি খুশিই থাকে। মোরগের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। 50 বউকে নিয়ে হেসে খেলে নেচে গিয়ে দিন কাটাচ্ছে মোরগ। খায়, দায় আর ঘুমোয়। মনিবের দুঃখের কথা সে খবরই রাখে না। মোরগের এই ব্যবহারে রেগে গেল চাষির কুকুরটা। রেগে গিয়ে বলল, তুমি কেমন মোরগ হে? এদিকে আমাদের মালিকের শোকে দুঃখে খাওয়া দাওয়া সব হারাম হয়েছে, তুমি তারই খেয়ে তারই পরে বউকে নিয়ে নাচছ? বলি, লজ্জা শরম বলে তো কিছু থাকতে হয় নাকি? কুকুরের কথা শুনে মোরগ অবাক হলো। বলল, কি হয়েছে ভাই? আমাদের মনিবের? জানি না তো, সব খুলে বলো শুনি। চুপচাপ কুকুরের মুখে সমস্ত কথা শুনল মোরগ। ও, এই কথা, এই জন্য মালিকের মন খারাপ? উনি বড় সাদাসিধে মানুষ, নইলে নইলে বউকে বাঘে আনতে পারতেন উনি। আমাকে দেখো, আমি 50টা মুরগিকে কবজা করে রেখেছি, কারোর কোনো অভিযোগ নেই। এখন মনিব যদি তার বউকে দুঘা লাগাতে পারে জামের ডাল দিয়ে, তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে। চুপচাপ বসেছিল মালিক। মোরগের কথা কানে যেতেই হুঁশ হলো তার। আরে তাই তো, মোরগটা তো মন্দ বলেনি। বউকে বলল, তুমি ঘরে যাও, আমি বলছি কেন আমি হেসেছিলাম। এই বলেই বাগানের দিকে চলে গেল। মোটা দেখে একটি জামের ডাল ভেঙে লাঠি বানিয়ে নিয়ে এলো। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বউয়ের কাছে এসে বউকে এক ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিল। তারপর জামের লাঠি দিয়ে পেটাতে লাগলো। ওরে বাবারে, আমাকে মেরে ফেললো রে, বাঁচাও রে, তোমার পায়ে পড়ি গো, আর মেরো না, এই বলে চেঁচাতে লাগলো চাষির বউ। কিন্তু চাষি কিছুতেই থামে না, পিটিয়েই যায়। শেষমেশ কোনো উপায় না পেয়ে চাষির বউ চাষির পা ধরে কাকুতি মিনতি করতে লাগলো আর বলল, তোমার হাসির কারণ আমি আর জানতে চাই না। চাষি বলল, মনে থাকে যেন তোমার। লাঠিটাকে হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চাষি বাইরে বেরিয়ে গেল। খানিক পরেই চাষির বউ বেরিয়ে এলো। মৌলবী আর পাড়া প্রতিবেশীদের জানালো সে আর কোনো কথাই জানতে চায় না। স্বামীর প্রতি তার আর কোনো সন্দেহই নেই। খুব খুশি সে এখন। এসব কথা শুনে আর সবাইও খুশি হলো। যে যার বাড়ি ফিরে গেল। এরপর বহুকাল যাবৎ সংসার করেছিল তারা দুজনে।
দুনিয়া আজাদ এসে বসেছিল বড় বোনের পাশে। সেও গল্পটা শুনেছে। উজিরের কথা শেষ হতেই দুই বোন বলে উঠল, বা চমৎকার গল্প তো! আসলে গুছিয়ে বলতে পারলে সব গল্পই ভালো। বড় হোক বা ছোট, গল্প শোনার নেশা সব মানুষেরই আছে। সবাই গল্প শুনতে ভালোবাসে, তবে শোনার মতো করে বলতে পারা চাই, বলল উজির। শাহরাজাদকে বলল, কেন গল্পটা বললাম বুঝতে পারলি তো মা? ঘাড় কাত করল শাহরাজাদ। হ্যাঁ আব্বাজান, বুঝেছি। তুমি ওঠো, আর দেরি করো না। বাদশার দরবারে নিয়ে চলো আমাকে। মেয়েকে বিয়ের সাজে সাজতে বলে দরবারে চলে গেল উজির। শারিয়ারকে জানালো কুমারী মেয়ে পাওয়া গেছে। ছোট বোনকে সব বুঝিয়ে বলল শাহরাজাদ, এক রাতের বেগম হতে চলেছি। আমি তোকে ডেকে পাঠাবো, তুই যাবি। আমার কাছে গল্প শোনার আবদার করবি। দেখি এরপর কিছু করতে পারি কিনা। শারিয়ারের সঙ্গে শাহরাজাদের বিয়ে হয়ে গেল। বিয়ের সাজে শাহরাজাদকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু তার রূপের দিকে চেয়েও দেখল না শারিয়ার। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল শারিয়ার। ফুপিয়ে কেঁদে উঠল শাহরাজাদ। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলে উঠল শারিয়ার, আহা কাঁদছ কেন? কি হয়েছে? বাদশার বেগম হয়েছ তুমি, তোমার আর ভাবনা কিসের? কি চাই তোমার, বলো। শাহরাজাদ বলল, ছোট্ট একটা বোন আছে আমার জাহাপানা, একেবারেই ছেলে মানুষ। আমাকে ছেড়ে কোনোদিনও থাকেনি, আমাকে ছেড়ে কোনোদিনও ঘুমায়ওনি। তাকে বড় দেখতে ইচ্ছে করছে, তাকে পাশে নিয়ে ঘুমাতে মন চাইছে। ও, এই কথা! এ আর এমন কি? লোক পাঠাচ্ছি, তোমার বোনকে এক্ষুনি নিয়ে আসবে, বলল শারিয়ার। তার কিছুক্ষণ পরেই এসে গেল দুনিয়াজাদ। বড় বোনকে জড়িয়ে ধরে ঘুমাতে লাগলো। আদর করে চুমু খেয়ে তাকে শান্ত করল শাহরাজাদ। বড় বোনের গলা জড়িয়ে ধরে আদর করে বলল, আপা, আজ গল্প বলবে না? রোজ রাতেই তো তোমার গল্প শুনি। কি সুন্দর করে না গল্প বলো তুমি। বলো না, আজও একটা গল্প বলো না। আর চোখে শারিয়ারের দিকে তাকালো শাহরজাদ। তাদের দু বোনের দিকেই তাকিয়ে আছে শারিয়ার। রোজ রাত আর আজকের রাতের মধ্যে তফাৎ আছে দুনিয়া। শাহরাজাদ বলল, এতদিন স্বাধীন ছিলাম, আর আজ বাদশার বেগম। তার অনুমতি ছাড়া আমি তো কিছুই করতে পারবো না। জাহাপানা যদি দয়া করে অনুমতি দেন, এই বলে চুপ করে গেল সে। কৌতূহল হলো শারিয়ারের। কি এমন গল্প বলে শাহরজাদ, যা শোনার জন্য তার বোন পাগল? শারিয়ার বলল, ঠিক আছে, বলো, গল্প শুনি, তবে সকালের আগে শেষ করে ফেলবে। ঘুমোতে হবে আমাকে। তাই হবে জাহাপানা, বলেই গল্প শুরু করল শাহরজাদ। এক সময় ছিল এক কোটিপতি সহদাগর। সে সময় তার সমান ধনী আর কেউই ছিল না। একদিন বাণিজ্যের কাজে ঘোড়ায় চেপে চলছিল সে। দুপুর হয়ে এলো, মাথার ওপর উঠে এসেছে সূর্য। মাঠে ঘাটে রোদের কি তেজ! এমন সময় বিশাল এক বটগাছ দেখে তার ছায়ায় এসে বিশ্রাম নিতে লাগলো সহদাগর। খিদে পেয়েছে সহদাগরের। খাবার সঙ্গেই আছে, পুঁটুলি খুলে চাপাটি, সবজি আর ফল বের করে খেলো সে। তৃপ্তির ঢেকুর তুলল। তারপর পাহাড়ি এক ঝর্ণায় মুখ হাত পা ধুতে চলে গেল সে। হাত মুখ ধুয়ে জল খেয়ে ফিরে এসে সহদাগর দেখে বিরাট এক আকৃতি দৈত্য দাঁড়িয়ে রয়েছে। তার হাতে বিশাল এক খড়গ টিপ টিপ করছে রোদে। হুঙ্কার ছাড়ল দৈত্যটা, উঠে দাঁড়াও, তোমাকে খুন করব আমি।
ভয়ে কাঁপতে লাগলো সহদাকর। জড়সড় হয়ে বলল, আহ, আমার কি দোষ? দৈত্য বলল, দোষ, আমার একমাত্র ছেলেকে হত্যা করেছ তুমি। সহদাগর বলল, আমি হত্যা করেছি? কি করে? দৈত্য বলল, ফল খেয়ে তার আঁটিটি ছুঁড়ে মেরেছিলে। গম গম করছে দৈত্যের গলা, আর তার আঘাতেই মারা গেছে আমার ছেলে। তোমাকেও আমি রেহাই দেব না। প্রাণের বদলা প্রাণ আমি নেবই। হাত জোর করে আবেদন করল সহদাগর। তুমি দানবদের রাজা, তোমার ছেলেকে হত্যা করার দৃষ্টটা আমার নেই। বিশ্বাস করো, না জেনে মেরেছি। ঠিক আছে, অন্যায় যখন করেছি তার শাস্তি আমি মাথা পেতেই নেব। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। আমাকে কিছুদিনের সময় দাও, দেশে যাব। আমার যত সয় সম্পত্তি আছে আত্মীয় স্বজনদের মধ্যে তা বিলি ব্যবস্থা করে আমি ফিরে আসব। তখন আমাকে হত্যা করো তুমি। বিশ্বাস করো, জীবনে কখনো মিথ্যে কথা বলিনি আমি। জেনে শুনে কোনো পাপ করিনি। আমি আমার কথা রাখব। বেশ, যাও, বলে ছেড়ে দিল সহদাগরকে দৈত্য। কিন্তু কথার যেন কোনো নড়চড় না হয়। দেশে ফিরে একে একে সব কাজ করল সহদাগর। বিষয় সম্পত্তি যাকে যা দেবার দানপত্র করে দিল। প্রয়োজনীয় সব কাজ শেষ করে আত্মীয় স্বজন, বউ বাচ্চাদের ডেকে দৈত্যের কথা সব খুলে বলল। সহদাগর সৎ লোক, তাকে ভালোবাসে সবাই। কেঁদে উঠল তারা। দৈত্যকে কথা দিয়েছে, কথা সে রাখবেই। একে একে সবার কাছ থেকে চিরবিদায় নিয়ে বেরিয়ে পড়ল আবার। চলতে চলতে সেই বটগাছের নিচেই পৌঁছালো সদাগর। গাছের তলায় বসে বসে নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতে চোখে জল বেরিয়ে এলো তার। এমন সময় শিকল বাঁধা এক রাম ছাগলকে নিয়ে টানতে টানতে হাজির হলো এক শেখ। সহদাগরের কাছে এসে সেলাম জানালো। তারপর তাকে বলল, দেবদানবের রাজ্যে এভাবে গাছের তলায় বসে কাঁদছো কেন তুমি? লোকটাকে সব খুলে বলল সহদাগর। সব শুনে শেখ তো অবাক। তোমার মতো সত্যবাদী লোককে নিশ্চয়ই রক্ষা করবে আল্লাহ। সহদাগরকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলো শেখ। একই সময় আরেক শেখ এসে হাজির হলো। তার সঙ্গে রয়েছে একটি কুকুর। সহদাগরের কাহিনী সেও শুনল। সে সদাগরের সত্যবাদিতায় মুগ্ধ হয়ে সান্ত্বনা দিতে লাগল। এমন সময় সেখানে আরেক শেখ এসে উপস্থিত হলো। তার সঙ্গে রয়েছে ছাই রঙের একটি মানি খচ্চর। তারও একই প্রশ্ন। সেও উত্তর শুনে সহদাগরকে সান্ত্বনা দিতে লাগল। ভীষণ গরম, রোদের তাপে তেতে উঠেছে পৃথিবী। হঠাৎ সামনে বালিতে ঘূর্ণির ঝড় উঠল। আঁধার হয়ে গেল চারিদিক। আকাশের দিকে খাড়া উঠে গেল বিশাল এক বালির স্তম্ভ। চলতে চলতে একেবারে বটগাছের কাছে এসে দাঁড়ালো স্তম্ভটা। ধীরে ধীরে বদলে গিয়ে বিশাল এক দৈত্যে পরিণত হলো। হাতে সেই খড়গ। সহদাগরের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়ল, কই হে সদাগর, এসো, কাজ শেষ করে ফেলি, নইলে মনে যে শান্তি পাচ্ছি না। মরণকে স্বীকার করেই এসেছে সদাগর। তবুও ভয়ে আতঙ্কে কেঁদে উঠল। তার দুঃখে চোখে জল এসে গেল তিন শেখের। দৈত্যের সামনে দাঁড়িয়ে তাকে সেলাম জানালো তারা। হাত জোর করে প্রথম শেখ বলল, হে দৈত্যরাজ, আমার একটা আর্জি আছে। এই রামছাগলের গল্প শোনাবো তোমাকে। যদি ভালো লাগে সহদাগরকে মাফ করে দিও। কৌতূহল হলো দৈত্যের। বলল, বেশ, শোনাও। যদি আমার ভালো লাগে সহদাগরের অপরাধের 3 ভাগের 1 ভাগ আমি মাফ করে দেব। গল্প শুরু করলো প্রথম শেখ। শেখের গল্পের বাকি অংশ আপনাদের শোনাবো পরবর্তী পর্বে, পর্ব 3-এ। এতক্ষণ আপনারা শুনলেন আরব্য রজনী।
1001 রাতের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা আমার চ্যানেলে আরও নতুন নতুন গল্প দিতে আমাকে উৎসাহিত করবে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। গুড নাইট।